আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব রামিসা হত্যা মামলার রায় এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং তার পাশে রয়েছেন ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ব্যারিস্টার শিহাবুদ্দিন খান আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি একজন আইনজীবী, যে আমরা দেখতে পেলাম যে পল্লবীতে যে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হলো এবং ঘটনার 19 দিনের মাথায় দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হলো, এবং আমরা যে দেখলাম যে এত দ্রুত সাধারণত বাংলাদেশের ঘটনাগুলো ঘটে না, এত দ্রুত আমরা রায় খুব কমই পেয়েছি, ইতিহাস মনে হয় সেটাই বলে। আপনি আপনার পর্যবেক্ষণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আসলে এইভাবে শুরু করতে চাই যে রামিসার হত্যাকাণ্ডটা কিন্তু আমাদের একটা লোমহর্ষক হত্যাকাণ্ড, যেটা সমগ্র দেশবাসীকে কিন্তু কাঁদিয়েছে। এবং আমাদের দেশে যতগুলো লোমহর্ষক বা মাঝে মাঝেই আমরা যদি বলি হৃদয়স্পর্শী যেই সমস্ত ঘটনা ঘটে, আমি মনে করি যে রামিসার ধর্ষণ এবং পরবর্তী হত্যাকাণ্ডের বিষয়টি একটা মোমেন্টাম ছিল, যেখান থেকে আসলে একটা আশাবাদ তৈরি হয়েছিল যে আইনের শাসনটা এবং যে কোনো অপরাধের শাস্তিটা যাতে যথাযথ সময়ে দ্রুততার সাথে নিশ্চিত করা যায়। সেই বিচারে আমি মনে করি রামিসার হত্যাকাণ্ডে আপনি বলেছেন যে 19 দিন হচ্ছে ঘটনার থেকে শুরু করলে, আপনার অবগতির জন্য আমি বলছি সেটি হচ্ছে বিচারিক কার্যক্রম হয়েছে 6 কার্য দিবসে। অর্থাৎ এটা আমি বলবো যে আমার যদি ভুল না হয়ে থাকে, এই ধরনের অপরাধে এটাই কুইকেস্ট ট্রায়াল। আমরা কিছু মাদক বা অন্যান্য মামলায় দ্রুততার সাথে কিছু যৎসামান্য কিছু মামলার নিষ্পত্তি দেখেছি, কিন্তু এই যেই ঘটনাটি অর্থাৎ একটি শিশু ধর্ষণ এবং হত্যার যে মামলা, 6 কার্য দিবসে এই ট্রায়ালটা সমাপ্ত হয়েছে। আপনি জানেন যে একটি বিচারিক কার্যক্রম সম্পন্নের পরে এটাকে আমরা বলি বিচারিক আদালত, অর্থাৎ যেই আদালতে মূল বিচার কার্য সম্পন্ন হয়। এই বিচারিক আদালতে আজকে যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছে, মূলত দুইজন অ্যাকিউজড, সোহেল এবং তার স্ত্রী, খুব সম্ভবত নাম স্বপ্না, এবং দুইজনকেই এখানে মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আমি স্পেসিফিক অ্যামাউন্টটা নিশ্চিত করে বলতে পারছি না, তাদের কিছু জরিমানার বিধানও রাখা হয়েছে, যেটা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেখান থেকে আদায়যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে এটি আইনের শাসন প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের মানুষের কাছে আশাবাদ তৈরির জায়গায় এটা একটা, ইট উড বি আ মাইলস্টোন, ইট উড বি ট্রিটেড অ্যাজ আ মাইলস্টোন। এবং অনেক জায়গায় এসেছে যে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয়ই এই রায়ে সন্তুষ্ট হয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো একটু বিস্তারিত শুনতে চাই, তবে তার আগে ডক্টর নাসির, আপনার পর্যবেক্ষণটা একটু শুনে নিতে চাই যে আপনি এই রামিসা হত্যা মামলার যে রায় হলো, এটি নিয়ে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং প্রিয় দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। রায়টি অবশ্যই একটি যথাযথ সময়ে কার্যকরী রায় হয়েছে বলে আমি মনে করি। বিশেষত যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল, তার বাবা যখন প্রকাশ্যে বলেছেন যে আমি বিচার চাই না, এই বিচার আপনারা করতে পারবেন না, এবং অন্য আরেকটি প্রসঙ্গ আসলে পরে আপনার এই প্রসঙ্গটা আপনারা ভুলে যাবেন। তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেলেন এবং উনি নিজে বসে ধৈর্য সহকারে শুনলেন এবং নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, বিচার নিশ্চিত করার জন্য সবকিছু করার আশ্বাস দিলেন। সেই আশ্বাসের প্রতিফলন যখন আমরা বাস্তবে দেখতে পেয়েছি, তখন এটাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। এবং সেই সাথে আমি আরও কিছু আমার উপলব্ধির কথা, ফিলিংসের কথা প্রকাশ করতে চাই এইভাবে, যে রাষ্ট্রের দায়িত্ব আজকে কিন্তু অবজারভেশনে বলেছে যে একটা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। এখানে শুধু শিশু কেন, আমরা কিছুদিন আগে একজন অসহায় মায়ের কথাও শুনেছি, আমরা এরকম অনেক পঙ্গু মানুষের কথা শুনেছি, মানসিকভাবে মাদ্রাসা ছাত্ররা হচ্ছে মানসিকভাবে যারা অসুস্থ, তাদেরকে শিকল দিয়ে বেঁধে দেওয়ার কথা শুনছি। কিন্তু রাষ্ট্র এই ক্ষেত্রে যে কার্যকরী ভূমিকা পালন করার কথা, সেটা অবশ্যই আমার মনে হয় সেখানে আরো কিছু করার আছে। আমাদের সমাজ কল্যাণ বিভাগ, আমাদের এনজিও গুলো যথেষ্ট টাকা পয়সা পায়। আপনি পুলিশের সোর্স বলতে অনেক সোর্স আছে যারা বিভিন্ন খানের থেকে এই সংবাদ সংগ্রহ করে নিয়ে আসে, এবং এই হত্যা মামলার যেই আয়ও ছিলেন
উনি যেই গতিতে সমস্ত কিছু এভিডেন্স প্রুফ করেছেন, ডিএনএ টেস্ট থেকে শুরু করে সিসি ক্যামেরার ফুটেজ, অডিও যে রেকর্ডগুলো আছে, সবকিছু দিয়ে উনি যেভাবে ভাই যেটা বললেন যে 6 কার্য দিবসের মধ্যে একেবারে নিঃসন্দেহে উনি প্রমাণ করেছেন যে এটা এই বিষয়গুলো আমাদের অনুকরণীয় দৃষ্টান্ত। সেই সাথে আমি আরেকটু যোগ করব যে রাষ্ট্রের কাঠামোতে কিছু আইনগত পরিবর্তনও দরকার। যেমন আমরা জানি যে গুলশান একজন শিল্পপতির কন্যা তার নিজ বাসায় যখন খুন হয়েছিলেন, সেটা ফাঁসির রায় কার্যকর করতে 19 বছর সময় লেগেছিল। ঘটনার দিন থেকে 19 বছর পরে তার ফাঁসির রায় কার্যকর হয়েছিল। এই একটি ফাঁসির রায়, আরেকটা হয়েছিল ডাক্তার ইকবালের ফাঁসি হয়েছিল। এই ধর্ষণজনিত এই দুটি হত্যার বাইরে আরো বেশি উদাহরণ কিন্তু আমাদের মনে আসে না, খুব বেশি রিপোর্টেড না, মনে আসে না। কিন্তু ধর্ষণ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, বছরের স্ট্যাটিস্টিক্সটা আনলে এটা একটা ভয়াবহ চিত্র। সেটা কত তড়িৎ গতিতে এটা কার্যকর করা যায় সেটাও একটা আমাদের দেখতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সহায়তা করবে সরকার সব ধরনের কার্যকর আইনগত করার জন্য। দেখেন ভাই, আরো ভালো বলতে পারবেন যে সে 60 দিন সময় পাবে শুধু আপিল করার জন্য, বিচারিক আদালতের রায়টাকে আপিল করার জন্য 60 দিন পাবে, সেখানে আরো 30 দিন পাবে, তারপরে 21 দিন পাবে আবার যে রিভিউ পিটিশনের জন্য, এরপর 21 থেকে 28 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতির ক্ষমা না পায় তারপরেও 21 থেকে 28 দিন সময় পাবে। তারা হিসাব করলে তো এই বছরটাই মনে হয় লেগে যাবে তার কার্যকর করতে। কিন্তু আমি যে জায়গাটাতে আরেকটু বলতে চাই সেটা হলো, দেখেন এখনো কিন্তু ফেনীর যে ধর্ষক ছিল মাদ্রাসার তথাকথিত অধ্যক্ষ সিরাজ, তার কিছুই হয়নি। সিরিয়াল কিলার রাসু খা, সে স্বীকারোক্তি করেছে 11টা খুন করেছে রেপের পরে, এবং এর মধ্যে সর্বশেষ যে খুনটা করেছে চাঁদপুরে, সেই হত্যা মামলা রায় হয়েছে, কিন্তু কোনো কার্যকরিতার কোনো আমরা দেখছি না। এগুলো হলো আমাদের কাছে খারাপ উদাহরণ। এগুলো আমার মনে হয় অ্যাড্রেস করার সময় এসেছে। সাগর রুনি দম্পতির যে হত্যাকাণ্ড, সেটাও আমাদের অ্যাড্রেস করার সময় এসেছে। একদম পরিষ্কার বক্তব্য, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, আপনি আসলে কি বলবেন যে এই যে ডক্টর নাসির যে প্রসঙ্গটা তুললেন যে আসামি পক্ষের তো আপিলের প্রক্রিয়াও আসলে শুরু হবে, সেটি আসলে কিভাবে সম্পন্ন হয় বা হবে? দেখুন, আমি ডক্টর নাসিরের সাথে একটি সংযোগ করে বলতে চাই। দেখেন, রামিসা হত্যাকাণ্ডটা সেন্সেশনাল হিসেবে এটা খুব মিডিয়ায় প্রচার পাওয়ার কারণে এবং আমাদের সামাজিক রাজনৈতিক ব্যস্ততা এটা ভাইব পাওয়ার কারণে, কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে এটাকেই শুধু দ্রুততার সাথে বিচার করে আমাদের অন্যান্য বিচারগুলোকে, অপরাধগুলোকে যদি আমরা সমতালে ট্রিট করতে না পারি, রাষ্ট্র ব্যবস্থা যদি সেগুলোকে অ্যাড্রেস করতে না পারে, তাহলে কিন্তু এটাকে আমরা খুব ফেয়ার জাস্টিস করা হয়েছে বলা যাবে না। কারণ আজকে এটা যেমন সেন্সেশনাল একটি বাচ্চার ঘটনা, একই সাথে যার পরিবারে এই ঘটনা ঘটছে, যিনি যে অবস্থায় এ ধরনের অপরাধের ভিকটিম হচ্ছেন, তার কিন্তু বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং সেটা বিষয়। এখন আমাদের আইনি ভাষায় কিছু বিষয় বলা হয়, কিছু ইডিয়মস আমরা ইউজ করি, আমরা বলি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। একই সঙ্গে আবার এটা দোধারি তলোয়ারের মতো, আবার এটার অপোজিটেও বলা হয় জাস্টিস হারিড, জাস্টিস বারিড। আমরা চাই আমাদের যেই প্রসিডিউরাল ল, এই প্রসিডিউরাল লতে সব থেকে কম সময়ে যাতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। আমি রামিসার হত্যাকাণ্ডের যেটা আজ করেছেন, আজকেই ভার্ডিক্টের পর যখন কোনো মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়, তখন নিম্ন আদালতের একটি দায়িত্ব হয়ে পড়ে, এটা আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যদি আসামি পক্ষ আপিল নাও করেন তারপরেও এটাকে বলে ডেথ রেফারেন্স, অর্থাৎ এই নথিটা হাইকোর্টে প্রেরণ করতে হয়, সুপ্রিম কোর্টে হাইকোর্টে প্রেরণ করতে হয়। হাইকোর্টের মতামত বা কনসেন্ট ছাড়া, কনফার্মেশন ছাড়া এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যাবে না। তো এর ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বলি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যেটা এই মামলাটা হয়েছে, এখানে আসামি 30 দিনের সময় পাবেন আপিল করবার জন্য। এটা স্পেশাল ল এই হিসাবে আর কি। নর্মালি আপিলের বিধানটা একটু বেশি, এই স্পেশাল লতে তিনি 30 দিনের মধ্যে করতে পারবেন। এখন এই জায়গাগুলো একটু আমাদেরকে ধৈর্য ধরার বিষয় আছে, অর্থাৎ যেটা স্ট্যাটুটরি টাইম পিরিয়ড, অর্থাৎ যেই সময়টাকে আপনি আইনি বাধ্যবাধকতার মধ্যে ওভারকাম করতে পারছেন না, অর্থাৎ তাকে সর্বোচ্চ 30 দিনের মধ্যে কিন্তু সে সময় পাবে আপিল করবার। এটা একটা তার আইনগত অধিকার, এটা আমাদের আইনে বলে দেয়া আছে। তো এরপরে কিন্তু আমাদের যে বিচার কার্যক্রম সম্পন্নের জন্য কোনো সময় নির্ধারিত নাই। এটা আজকে আমাদের মাননীয় আইনমন্ত্রীও বলেছেন তার স্টেটমেন্টে, আমার যদি ভুল না হয়ে থাকে, যে এটা যেই সংশ্লিষ্ট আদালত থাকবেন হাইকোর্টে, ওই আদালত যদি সেটাকে দ্রুততার সাথে শুনানি সম্পন্ন করে। এবং আপনাদের আরেকটু সদয় অবগতির জন্য বলি, আমাদের যে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, উনি
খুব সম্ভবত আমাদের প্রধান বিচারপতির সাথে দেখা করে এই জাতীয় বিচার কার্যক্রমগুলো দ্রুত সম্পন্নের জন্য তাগিদ করেছেন এবং প্রধান বিচারপতি মহোদয়ও এই ব্যাপারটি বলেছেন যে এগুলোকে স্পেশাল বেঞ্চ করে এই ডেথ রেফারেন্সগুলো দ্রুত শুনানি করবার জন্য। তো এখানে আসলে যদি সব দিক সব পক্ষ স্পন্টেনিয়াসলি অ্যাক্ট করে, যদি এর মধ্যে অন্য আদারওয়াইজ সময়ের গাফিলতি না হয়, তাহলে এই রামিসার যেই হত্যাকাণ্ডের যে আজকে যেই দণ্ডাদেশ সেটা কার্যকর করতে আসলে খুব ক্ষীণভাবে বলতে গেলেও আপনি আসলে 60 থেকে 90 দিন এরকম সময় পর্যন্ত লেগে যেতে পারে। এটাও ডিপেন্ড করবে যদি সমস্ত প্রক্রিয়াগুলো র্যাপিডলি এবং সময়ক্ষেপণ না করে যদি করা হয়। কারণ আপনি বিচারিক কার্যক্রম যেমন কোনো নির্ধারিত সময়ের মধ্যে দেয়া ছিল না, সেটা দ্রুততার সাথে 6 দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। আপনি আপিল দায়েরের পরে যে আপিল শুনানির যে সময়টা, সেটা আবার বিচারকের উপরে নির্ভর করবে। উনি হয়তো 3 দিনের মধ্যে শুনানি করতে পারেন, 2 দিনের মধ্যে শুনানি করতে পারেন, এরপরে তার আবার অ্যাপিলেট ডিভিশনে অধিকারটা থেকে যাচ্ছে। সো আপনি যত বড় অপরাধী হোক, আপনি আইনের শাসন প্রতিষ্ঠায় তাকে যে তার আপিল করার যেই অধিকার আইন তাকে দিয়েছে, সেটা তাকে দিয়েই কিন্তু তার যেই মৃত্যুদণ্ডাদেশ সেটা কিন্তু কার্যকরের দিকে যেতে হবে। আমরা এখন অবশ্য প্রেডিক্ট করতে পারছি না যে উচ্চ আদালতে কোনো গ্রাউন্ডে কোনো বিবেচনায় তার এই মৃত্যুদণ্ডাদেশ কমে কোনো যাবজ্জীবন বা অন্য কোথাও যেতে পারে কিনা, কারণ আমরা জানি না এই বিষয়টা। বাট আমরা তো আশা করব যে সর্বোচ্চ যে সাজা সেটা হয়তো বা বহাল থাকবে। ব্যারিস্টার শিহাব, এই পর্যায়ে ডক্টর নাসির আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেটা বলেছিলাম যে এই রায়ে সন্তুষ্ট হয়েছে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয়। আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ করেছে বা ঠিক করেছে আসামি পক্ষের জন্য, ব্যাপারটা এমনই হয়ে গেছে অনেকটা যে হচ্ছে উনি আসামির পক্ষে দাঁড়িয়েছেন, মানে হচ্ছে উনি অপরাধকে সমর্থন করছেন। আপনি আসলে এর কি ব্যাখ্যা করবেন? এটা আপাতত দৃষ্টিতে আমরা যারা আইন লেখাপড়া করিনি সেটা আমাদের কাছে একরকম মনে হবে, বাট বাস্তবে অর্থে যে দেশের যে কোনো নাগরিক সে মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে, সে পাগল হয়ে যেতে পারে, সে যে কোনো অবস্থার মধ্যে তার স্পিচ ডেফিসিয়েন্সি থাকতে পারে। তো সে যদি নাও চায় যে না আমি চাই না আমার পক্ষে কেউ দাঁড়াক বা আমি করে, এবং প্রকাশ্যে স্বীকারোক্তিও করলো যে আমি অপরাধ স্বীকার করছি, আমি চাই না আমার পক্ষে, তারপরেও রাষ্ট্রের দায়িত্ব থেকে যায়। এটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো হয়নি, কিন্তু পৃথিবীর ইতিহাসে অনেক উদাহরণ আছে যে একজন দায় স্বীকার করে আরেকজনকে বাঁচিয়ে দেওয়ার জন্য, একজন দায় স্বীকার করে একটা রাষ্ট্রের বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটাকে আড়াল করার জন্য। আমরা যদি জজ মিয়ার স্বীকারোক্তির কথা চিন্তা করি, গ্র্যান্ড হামলা মামলায় সেও তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। তো রাষ্ট্রের তো এখানে দায়িত্ব যে জজ মিয়াকে আমি ফাঁসি দিয়ে দিলাম, সে স্বীকার করেছে, কিন্তু সেটা তো হবে না। তো এই জন্য আমাদের এই প্রসিজারগুলোকে আমি সাধুবাদ জানাই, এটা হয়েছে। এবং আমাদের এখন আমরা যারা বা কথা বলি, আমরা যারা লেখালেখি করি, আমাদের এখন এটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সুযোগ এসছে যে এটা আমাদের করতে হবে, যে একজন আইনজীবী রাষ্ট্র যখন নিয়োগ করে একজন অপরাধীর পক্ষে, তার তো ধর্মই হলো তাকে মানে জাস্টিসটা যাতে হয়, কারণ এটা তো মার্শাল ল না, একে আমি ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে দিলাম, এরকম তো হবে না, এটা জঙ্গলের আইনে চলতে পারে না। তো এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আর সেই সাথে আমি আবার পুরনো কথাই বলবো যে আমাদের দেখেন অ্যাসিড থ্রোয়িং এর ঘটনা এখন আর ঘটছে না। কারণ কি? কারণ একটাই, যে সেটাকে অ্যাওয়ারনেস তৈরি করা হয়েছিল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে শাস্তি দেওয়ার মাধ্যমে, এবং সরকার কঠোর অবস্থানে ছিল যে এই মামলাগুলো করা যাবে। আমরা আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল হতে পারলাম এখন পর্যন্ত, এই বিষয় নিয়েও একটু আলোচনা করতে চাই। তবে একটি বিরতির পরে আপনাদের দুজনের কাছে ফিরে আসব। দর্শকদের সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি রামিসা হত্যা মামলার রায়, এই বিষয়টি নিয়ে। এবং এই পর্যায়ে ব্যারিস্টার শিহাব, আপনার কাছে জানতে চাই যে আমরা অতীতে যে ধরনের ধর্ষণ, বলাৎকার, হত্যা এসব দেখে এসেছি, এবং বিচার ব্যবস্থার যে নানান ধারা উপধারা এবং বিচার কার্যকরের যে দীর্ঘসূত্রিতা, এসব কিছু বিবেচনায় নিয়ে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে বিচার ব্যবস্থার প্রতি আসলে আমরা জনগণ কতটা শ্রদ্ধাশীল হতে পারলাম? না, এই জায়গায় তো আসলে সত্যিকার অর্থে যদি একজন আইনজীবী এবং একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, বিচার ব্যবস্থার প্রতি তো আসলে আস্থার সংকট রয়েছে। এটা নানাবিধ কারণে রয়েছে। আপনি এই বিচার ব্যবস্থা যেটা আমরা বলি, এর সাথে কিন্তু শুধু আদালত জড়িত না, এটার সাথে কিন্তু টোটাল রাষ্ট্রযন্ত্রের যে অন্যান্য স্টেক হোল্ডস আছে, ইনস্টিটিউটস আছে। যেমন আমি
ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি বলি, ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনার এখানে প্রসিকিউশন, যেটা থানার পুলিশের তাদের রোল, এই ইনভেস্টিগেটিং এজেন্সিস যেগুলো আছে, ধরেন আদালতের মাধ্যমে যে সমস্ত মামলা হয়, বিভিন্ন এজেন্সি দিয়ে যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে, তাদের সাবস্টেন্সিয়াল রোল আছে। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন খুবই চাঞ্চল্যকর মামলা, যেটা দিয়ে সবাই বলছে যে এটার বিচার, সর্বোচ্চ বিচার হওয়া দরকার, কিন্তু পরবর্তীতে দেখবেন একটা সার্টেন টাইমের পর বিচারিক প্রক্রিয়ায় গিয়ে এর মধ্যে 10 জন যাদেরকে একদম খুব প্রত্যক্ষভাবে পার্টিসিপেশনে দেখা গেছে বা জানা গেছে, তাদের মধ্যে দেখবেন 2 জনকে যাবজ্জীবন দিয়েছে, 6 জনকে খালাস দিয়ে দিয়েছে, আবার 2 জনকে আরো লোয়ার কোনো সেন্টেন্স দিয়েছে। এইগুলোর মধ্যে কিন্তু আপনাকে আমাদের যেই বিচার ব্যবস্থায় যেই আমি যেগুলোকে বলি যে সামগ্রিকভাবে যে স্টেক হোল্ডসগুলো, এদের অনেক দুর্বলতার বিষয় আছে। আমি এই আলোচনাগুলো আরেকটু বেশি এই সময়ে করতে চাচ্ছি। দেখেন, আমাদের তদন্ত কার্যক্রম যেটাকে আমরা বলি, ধরেন রামিসার এই ঘটনাটা, এটাকে কিন্তু একটু স্ট্রেইট ফরওয়ার্ড আমরা বলছি এই জন্য যে এটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে, এবং এখানে প্রসিকিউশনকে ম্যানিপুলেট করার কোনো জায়গা ছিল না, এখানে পুলিশকে আদারওয়াইজ প্রভাবিত করার জায়গা ছিল না, কারণ এই বিষয়গুলো মিটিগেট হয়েছে। কিন্তু আপনি অনেক মামলা মোকদ্দমায় দেখবেন পুলিশ প্রভাবিত হয়ে তারা তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এখন এই জায়গায় তো একটা এথিক্যাল বাইন্ডিং এর দরকার। আপনি অপরাধীর সাথে কি যোগসাজশ করবেন কিনা, বা তার পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন কিনা, এটা কিন্তু এথিক্যাল স্ট্যান্ডার্ডের বিষয়। এই আলোচনাগুলো আমি এই জন্য করতে চাচ্ছি। দেখেন, আমাদের তদন্ত কার্যক্রমের সাথে যেই সমস্ত স্টেক হোল্ডার জড়িত, এদেরকে অনেক আপলিফট করতে হবে, এদের মোরাল অনেক হাই করতে হবে, এথিক্যাল স্ট্যান্ডার্ড হাই করতে হবে। সেগুলোর জন্য এই যে এখানে সিকিউরিটি এক্সপার্টস আছেন, মনোবিজ্ঞানী যারা আছেন, আরো গভীরভাবে যারা অপরাধ বিশ্লেষণ করতে পারেন, এদের সবার মতামত নিয়ে কাজ করতে হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের যে র্যান্ডম অপরাধ যেগুলো হয়, সেখানে তদন্ত কার্যক্রমে বিরাট লুফলস থাকে। 3টা কারণে লুফলস থাকে। একটা, তারা ইচ্ছাকৃতভাবে আপোষ বলতে তারা প্রভাবিত হন, তারা সেটা টাকার মাধ্যমে হোক, অন্য রেফারেন্সের মাধ্যমে হোক, তারা প্রভাবিত হন। দ্বিতীয়ত আরেকটা হন তাদের ক্যাপাসিটির অভাব, অর্থাৎ যিনি তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন তার ওই অপরাধ সম্পর্কে, অপরাধটা যে কিভাবে সংগঠিত হয়েছে, কি প্রক্রিয়া হয়েছে, সেটা আইডেন্টিফাই করার ওনার ক্যাপাসিটি, যথাযথ ট্রেনিং নাই, এবং উনার আইনের জ্ঞানও অনেক ক্ষেত্রে সীমিত, যে তাকে সর্বোচ্চ কোন আইনে আসলে রিলেট করলে বিচারটা আরো ভালো হবে, তার বিরুদ্ধে প্রতিবেদনটা আরো ভালোভাবে দাখিল করা যাবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলি হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। আমাদের বিভিন্ন, আপনি এই যে আমি আপনাদের টেলিভিশন চ্যানেলেই বোধহয় রামিসার যখন ঘটনাটা ঘটলো, কোনো একটা আলোচনায় আমি বলেছি, আমাদের গ্রামে গঞ্জে মফস্বলে শিশু ধর্ষণ থেকে শুরু করে নারী ধর্ষণের ঘটনা, কিছু টাউট শ্রেণীর গ্রাম্য দালাল, কিছু বাটপার শ্রেণীর লোক, তারা স্থানীয়ভাবে বসে মিটিগেট করে, তারা ওই নাম কস্তে কিছু টাকা পয়সা দিয়ে এই যারা ভিকটিমের পরিবারকে তারা মুখ বন্ধ করে দেয়। এদের সাথে খুব দুর্ভাগ্যজনকভাবে এদের সাথে যখন এখানে থানা পুলিশকে সংশ্লিষ্ট করা হয়, কিছু একদম লোয়ার এথিক্সের কিছু পুলিশ অফিসার্স, সকল পুলিশ অফিসার্স, তারাও এই প্রক্রিয়ার সাথে জড়িত হন। এখন ওগুলো রিপোর্টেড হয় না দেখে আমরা জানতে পারি না। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থার জায়গাটা বলছেন না, এই আস্থার জায়গাটা তখনই তৈরি হবে যখন আমরা এই সামগ্রিকভাবে এই আমাদের যে স্ট্রাকচারটাকে উন্নত করতে পারবো। আমরা এটা কল্পনাও করতে চাই না যে কোনো ধর্ষণের ঘটনায় পুলিশ প্রভাবিত হয়ে অপরাধীর পক্ষে প্রতিবেদন দাখিল করবে। আমরা কল্পনাও করতে চাই না এমন আমাদের প্রসিকিউশন সিস্টেম থাকবে না, যেখানে শিশুর সাথে অপরাধ হয়েছে সেটাকে তারা আদারওয়াইজ অপরাধটাকে ছোট করে দেখিয়ে সেই অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবে। সো দিস ইজ হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার জুডিশিয়াল সিস্টেম। ব্যারিস্টার শিহাব, এই পর্যায়ে ডক্টর নাসির, আপনার কাছ থেকে একটু শুনে নেই যে আমরা জানি যে রাষ্ট্রের অন্যতম প্রধান একটি মৌলিক কাজ হচ্ছে শিশুদের ভবিষ্যৎ নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা দেশকে। সেই ক্ষেত্রে আমাদের যে বিচার ব্যবস্থা কিংবা আইন শৃঙ্খলার যে ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি গত 1.5-2 দশকে, সেই ক্ষেত্রে একে তো হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা এবং শ্রদ্ধাশীল, সেই জিনিসটা তো উঠে আসছেই। সাথে রাষ্ট্র আসলে কতটুকু এগোলো এই দিক থেকে যে একজন শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ তৈরি করে দিতে পারবে? এটা আসলে তো একটা চলমান প্রক্রিয়া। যত বেশি আমরা
সভ্য হচ্ছি, প্রযুক্তিগতভাবে উন্নতি হচ্ছে, লেখাপড়ার মান বাড়বে, এটাই প্রত্যাশিত। তবে সেই সাথে সাথে নতুন যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর সাথে কোপ আপ করার মতো আসলে কিন্তু আমাদের রাষ্ট্র সেভাবে প্রস্তুত নয়। আপনি দেখেন এখন সাইবার ক্রাইম হচ্ছে, একটা প্রচুর শিশু এখন সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। কিন্তু ভাই যেটা বললেন যে আমাদের কয়জন পুলিশ সদস্য এই সাইবার ক্রাইম নিয়ে কাজ করার মতো দক্ষতা রাখেন? আপনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, আমি চুরি বলতে চাই না, চুরি বললে ভাই আরো ভালো বলতে পারবেন যে অল্প একটু শাস্তি দেওয়া লাগে, সামান্য কিছু দিনের শাস্তি, কিন্তু সেখানে কিন্তু টাকাটা ওখান থেকে লুট হয়ে গেছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখন আস্তে আস্তে কথা হচ্ছে। ব্যাংক লুট হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এখন সেগুলো আপনি 15 জন সেনা অফিসারকে আজকে আপনি বিচারের মুখোমুখি করছেন যারা নিজে সিদ্ধান্ত নেয়নি। সেনাবাহিনীতে এটা হয় না যে আমি সিদ্ধান্ত নিতে ওই জিয়ার যিনি আছেন এই যে সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়া, ওর মতো পাগল 2-4 জন ছাড়া কোনো সেনা অফিসারের পক্ষে কিন্তু একেবারে নিজের স্বার্থে আমি একটা কিছু করে ফেলবো এরকম করার সুযোগ নাই। তার উপরের একজন ঊর্ধ্বতন কারো একটা আদেশ লাগবে এবং অধস্তন কারো সহযোগিতা লাগবে। মাঝখান থেকে আপনি 15 জন সেনা অফিসারের বিচার করছেন, তার অপরাধ বিচার হোক, সেটা আমিও চাই। আমি সেই সাথে বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে এত বড় কেলেঙ্কারিটা হলো, ইসলামী ব্যাংক বলেন, ব্যাংকগুলোর হলো, তার কয়জন কর্মকর্তাকে আপনারা মানে আটক করতে পেরেছেন? এই ভাই যেটা বললেন এটাই আমাদের, এবং আপনিও প্রশ্নটা করলেন, আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে দুর্বলতা এই জায়গাতেই। আমাদের দেখেন আপনি এখনো, আমি আইন, উনি ব্যারিস্টার পড়েছেন বাইরে, নিঃসন্দেহে ডিজিটাল অপরাধগুলো সম্পর্কে উনি জানেন, কিন্তু বাংলাদেশের এখনো আপনি যদি বিভিন্ন আইনের কলেজে যান এবং সিলেবাসগুলো নিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন যে সে হচ্ছে না। বুয়েট বলেন, বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেখানে কম্পিউটার সায়েন্স পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে এই যে ডিজিটাল ক্রাইমগুলো নিয়ে সাইবার সিকিউরিটি আমরা শিখাচ্ছি, যে কিভাবে আপনার যেই সফটওয়্যারটা আছে বা যে প্ল্যাটফর্মটা আছে সিকিউরিটি কিভাবে হবে, কিন্তু সেখানে যে অপরাধগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমরা কি করতে পারি সেগুলোর দিকে আমাদের দুর্বলতা আছে। কিন্তু ডক্টর নাসির, আপনি তো একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে যখন আপনি দায়িত্বে ছিলেন তখন আপনি বিভিন্ন দেশের সাথে কাজ করেছেন। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বাংলাদেশকে তুলনা করবেন যে আমাদের চেয়ে যারা উন্নত কিংবা আমাদের সমান যেসব দেশ রয়েছে তারা আসলে কিভাবে এই বিচার ব্যবস্থা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়গুলোকে ডিল করে? আসলে আমাদের একেবারে, আমরা যদি বলি যে আমরা ওইভাবে এগুতে পারিনি বা আমাদের দুর্বলতা আছে বা আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে, এগুলো কথা একপেশে হয়ে যাবে। আমি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করেছি। আমি সৌদি আরবে 90-91 সালে আমেরিকান সোলজার এবং অফিসারদের সাথে গালফ ওয়ারে ছিলাম, এবং সেখানে আমি যথেষ্ট পুলিশ অফিসারও দেখেছি আমি আফ্রিকাতে যখন জাতিসংঘে ছিলাম। তাদের মধ্যে স্মার্টনেস, তাদের এডুকেশন, তাদের প্রেজেন্টেশন স্কিল রিয়েলি কমান্ডিং, একেবারে তাদেরকে স্যালুট করার মতো। কিন্তু দুঃখ হলো যে আমার এখানে তো কাজ করতে দিবে না। আপনি সেই স্মার্টনেস নিয়ে যে অফিসারটা এখানে পুলিশ অফিসারটা আসবে, এগিয়ে আসবে, আপনি তাকে পোস্টিং করে দিবেন বান্দরবানে, এ কথা শুনে না, ও বেয়াদব। সে কেন কথা শুনবে আপনার? সে যেটা ন্যায়, যেটা সত্য সেটাই তো করবে। এই কারণেই আপনি দেখেন যে বিভিন্ন ক্ষেত্রে, এই যে একটা ছোট্ট কথা আমরা ব্রেকে আলাপ করছিলাম, পেপার বুক তৈরি করতে হয় একটা ফাঁসি কার্যকর করতে গেলে। আচ্ছা, ডিজিটাল এই যুগে আপনি একটা কথা বলছেন, সেটা তো আপনি সাথে সাথে টাইপ হয়ে যাচ্ছে। এখন কি আগে সেই যুগ আছে যে একজন শার্ট লিপিকার, ওই যে যারা শর্ট হ্যান্ড লেখে, তারা লিখবে, তারপর সেটাকে ড্রাফট করবে, তারপর টাইপ করবে, তারপর জজ সাহেবের সামনে যাবে বা অপরাধী সেখানে সিগনেচার করবে, আপনি কথা বলবেন, সেটা টাইপ হয়ে চলে যাবে। আর যদি আপনি মেইল করে দেন, লিঙ্ক করে দেন, তাহলে আপনি এই কম্পিউটারে যাবে, পেপার বুক যেখানে তৈরি হবে সেই কম্পিউটারে একেবারে ন্যানো সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম সেকেন্ডের মধ্যে এটা চলে যাবে, ওইখানে টাইপ হয়ে যাবে। কিন্তু ডক্টর নাসির, আমার আরেকটি প্রশ্ন রয়েছে যে এই ধরনের অপরাধ কার্যক্রমের সাথে কার্যক্রমের সাথে এবং বিচার ব্যবস্থার সাথে রাজনৈতিক হস্তক্ষেপগুলো কি রকম ভূমিকা পালন করে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে একটি বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসছি। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি রামিসা হত্যা মামলার রায়, এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে ডক্টর নাসির, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাবার আগে জানতে চেয়েছিলাম যে এই ধরনের অপরাধের বিচার প্রক্রিয়ার উপর যে রাজনৈতিক হস্তক্ষেপের আমরা এক ধরনের ছায়া দেখতে পাই, এটি আসলে কেমন ভূমিকা পালন করে এবং এটি কখন হয়? ওকে, ধন্যবাদ আবারও। রাজনৈতিক যে পক্ষপাতিত্ব হয় বা যে ইনফ্লুয়েন্সটা হয় সেটা দুভাবে। একটা হলো যে নিজস্ব রাজনৈতিক স্বার্থ, আবার অনেক সময় আন্তর্জাতিক চাপও থাকে।
এটাও অস্বীকার করার কোনো উপায় নাই। পৃথিবীর বহু দেশে মৃত্যুদণ্ড নেই। আজকে আপনি 12 মাসে 12টা ফাঁসির রায় কার্যকর করেন, দেখেন আপনার কতজন সিনেটর, কতজন কংগ্রেস সদস্য মিলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এই ইভেন এই শিশুর ধর্ষণের যে রায়টা হলো 19 দিনে, এটা নিয়ে অনেক কথা বলবে যে জাস্টিস হারির জাস্টিস বারিড হয়েছে। তো এই ধরনের আন্তর্জাতিক কিছু প্রেশার থাকে। 2 নম্বর হলো রাজনীতি, বিশেষ করে ক্ষমতায় যারা থাকেন তাদের হাতে কিন্তু অনেক কিছু করার থাকে। তার শ্রেষ্ঠ উদাহরণ হলো আপনি দেখেন যেই আমাদের তথাকথিত যুদ্ধ অপরাধ আইনে আমরা যে আলেমদের ফাঁসি কার্যকর করেছি, এটা কত মানে দ্রুততার সাথে করা হয়েছে, আবার মাঝখানে এটা ইলেকশন আসাতে ঝুলিয়ে দেওয়া হলো যে আমরা এতটুকু করলাম। এবং আপনার যে শেখ মুজিবুর রহমান হত্যা মামলা রায় কিন্তু কার্যকর করেনি, তারা কার্যকর করতে পারতো, কিন্তু ফাঁসি রায় দিয়ে তারপর এটাকে হোল্ড করে রেখেছে। আরেকটা ইলেকশন মাঝখানে চলে গেছে, ওই ইলেকশনের সময় আবার সেটা কার্যকর হয়নি, পরের ইলেকশনে যখন আবার দল আসলো তখন সেটা কার্যকর হয়েছে। আলেমদেরকে এরকম ভাবে করা হয়েছে। একজন আলেমের বিরুদ্ধে তো মানে তাকে এমনভাবে সাজানো হয়েছে যে সে 1 নম্বর হলো যে যুদ্ধ অপরাধের সময় যে সে নারী নির্যাতনের সাথে জড়িত ছিল, আবার এই গত 24-এর গণ আন্দোলনের আগে আরেকজন আলেমকে একদম হাতির ঝিলে নিয়ে গেছে, তার সাথে 2জন নারীকে দিয়ে যে সেখানে ছবি তুলে মামলা সাজানো হবে। এগুলো তো সমস্ত কিছু রাজনৈতিক। তো এই রাজনৈতিক প্রভাবের কারণে কিন্তু মামলার গতি, প্রকৃতি, রায়ের কার্যকারিতা এটা অনেক ক্ষেত্রেই আপনার পরিবর্তিত হয়ে যায়। আর না হলে কি হয় আপনি সেটাও দেখেন, ডক্টর কিবরিয়া হত্যাকাণ্ড সেটা আপনি দেখেন, সেটা কিন্তু কোনো সরকারি কার্যকর করতে পারে নাই। তারপর আপনার সাগর রুনি যে সাংবাদিক দম্পতির যে ইয়েটা, সেটাও কার্যকর করা হয়নি। তো সুতরাং এখানে এটা তো একেবারে কেউ যদি বলে যে এখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নাই, তো এটা বিশ্বাস করার মতো কোনো গ্রহণযোগ্য কারণ নেই। আবার যেটা আলেমদের যেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, সেটা তো যদি কেউ বলে যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নাই, সেটাও বিশ্বাস করার জানি। সুতরাং একটা সামারি করে এটা অবশ্যই বলতে পারবো যে রাষ্ট্রের সদিচ্ছা থাকলে যা করা সম্ভব এই পল্লবীর যেই ধর্ষণ মামলার রায় সেটা প্রমাণ করেছে। আবার একই সাথে রাজ্যের অনিচ্ছা থাকলে যে কিছুই করা যায় না, বাংলাদেশ ব্যাংকের সেই টাকা লুটপাট, ইসলামী ব্যাংকের টাকা লুটপাট, তারপরে আপনার এ ধরনের আরো যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে 24-এর গণ আন্দোলনের সময়, সেগুলো এখনো কিন্তু ঝুলে আছে অনেকগুলো। আবার নিরীহ অনেকেই কিন্তু আবার বিভিন্ন চাঁদাবাজির কারণে মামলার অপরাধী হয়ে এখন জেলের মধ্যে আছে। আইবি রহমান 2 দিন না 3 দিন আগে ওখান থেকে ছাড়া পেয়েছেন। তো এই সমস্ত গুলোকে যে রাজনৈতিক প্রভাবের কারণে হয়, এটা আমাদের বলতে আমার মনে আর কোনো দ্বিধা করা উচিত নয়। একেবারে পরিষ্কার ডক্টর নাসির আপনার বক্তব্য। এ পর্যায়ে ব্যারিস্টার শিহাব, আপনার কাছে জানতে চাই যে ডক্টর নাসিরের কথা সূত্র ধরে যে এই যে কতগুলো বিচার যে ঝুলে রয়েছে কিংবা নানান অজুহাতে ঝুলে রয়েছে সেগুলো, এবং রামিসা হত্যা তো আমরা মৃত্যুদণ্ডের রায় পেয়ে গেলাম, কিন্তু বাকি আরো যে হাজারো রামিসা রয়েছে তাদের আসলে বিচার প্রক্রিয়াগুলো কি হবে ভবিষ্যতে? এটা রাষ্ট্র করতে পারবে কিংবা রাষ্ট্র চ্যালেঞ্জ এখানে কি কি রয়েছে আপনি বলে মনে করেন? দেখুন, এটাই এখন আমাদের কনসার্ন। এই যে বলছিলাম যে রামিসার ঘটনাটা সেন্সেশনাল হিসেবে সামনে আসাতে কিন্তু এটার আমরা একটা দ্রুত কার্যক্রম দেখলাম। মানে এটা যেন কোনো আইওয়াশ না হয়। একটি রাষ্ট্র ব্যবস্থায় আপনি রুল অফ ল, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রত্যেকটি অপরাধকে ছোট কিংবা বড় এটাকে আপনার প্রপারলি অ্যাড্রেস করতে হবে। দেখেন, এই জন্য আমরা কিছু এই জায়গায় জুরিসপ্রুডেন্সিয়াল কিছু আলোচনা করা প্রয়োজন। দেখেন, রাষ্ট্রের যে 3টা অর্গান আমরা বলি, আমরা যে সেপারেশন অফ পাওয়ারের কথা বলি, আসলে তো যখন এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি তারা তাদের ফান্ডামেন্টাল রোলটা যখন ইন্ডিপেন্ডেন্টলি প্লে করতে না পারবে, তখন কিন্তু এখানে অনেক কিছু এসে ধরা দেয়। তখন আপনি এখানে রাজনৈতিক প্রভাব বলবেন, আরও অনেক ধরনের সমস্যা বলবেন, সেগুলো আসবে। দেখুন, এখানে অপরাধীর বিচার হচ্ছে, এখানে আদারওয়াইজ রাজনৈতিক প্রভাব থাকা মানে আমি লোকাল রাজনীতির প্রভাব থাকা বা অন্য কিছুকে আমি অ্যাবসলিউটলি এটা একটা মোরাল টার্পিটিউড হিসেবে দেখি, এটা এথিক্যাল ডাউনফল হিসেবে দেখি, আর কিছুই না। অপরাধীর বিচার হবে, এতে আপনার তাকে সেভ করার কি আছে? এটা মোরাল টার্পিটিউড, মানে আপনার এখানে এথিক্যালি আপনি সেটার স্ট্যান্ডার্ডে যাচ্ছেন না। এই কারণে হয়তো বা লোকালি হোক বা উচ্চ পর্যায়ের পলিটিক্যাল ফোরাম থেকে হোক, বিভিন্ন অপরাধকে হয়তো বা বাঁচানোর যে চেষ্টা, অবশ্যই এর সাথে অর্থনৈতিক যে সমস্ত অপরাধ আছে তার সাথে অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্টতা আছে, ক্ষমতার স্বার্থ সংশ্লিষ্টতা আছে। কিন্তু আমরা মোটা দাগে যেটা ডক্টর নাসিরও বলছিলেন, যেই
অপরাধের বিচারটা যাতে যথাযথ প্রক্রিয়ায় ইনস্টিটিউশনাল ওয়েতে ফেয়ারনেস বজায় রেখে কোনো ধরনের বায়াস না হয়ে চলতে পারে, অন্তত মোটা দাগে। না হলে তো আপনি আসলে ন্যায় বিচার যেটাকে আমরা বলি সেটা প্রতিষ্ঠা করতে পারবেন না। আমাদের বড় ব্যারিস্টার শিহাব, কনসার্ন, আপনারাই বলে থাকেন যে ন্যায় বিচারের বেশ কয়েকটি শর্ত রয়েছে। আমরা যদি শুধুমাত্র রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যদি ধরি, এক্ষেত্রে কি এই হত্যাকাণ্ডটি বা মামলাটি ন্যায় বিচারের সকল শর্ত পূরণ করেছে? দেখুন, এটার একদম অ্যাবসলিউট সব ডকুমেন্টস আমার দেখার সুযোগ হয় নাই, বাট আমি একজন আইনজীবী হিসেবে যতটুকু বুঝতে পারি, একটা বিষয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জেনে যতটুকু বুঝতে পারি, রামিসার যে 6 দিনের যে ট্রায়াল, এর যতগুলো আইনি প্রক্রিয়া ফলো করা প্রয়োজন সবগুলো ফলো করা হয়েছে। যেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখন বলছেন যে সোহেল রানার স্ত্রী স্বপ্না, তার সাজা একটু কম করা যেত বা লঘু করা যেত। এক্ষেত্রে আপনি আসলে কিভাবে দেখেন, বিশ্লেষণ এটা করবেন? খুবই একটা কোর কোশ্চেন। অর্থাৎ আপনি একজনকে সর্বোচ্চ সাজা দেবেন, এখানে এভিডেন্সিয়াল যে ওয়েটটা, অর্থাৎ দুইজন আসামি কি সমান পরিমাণ অপরাধ করেছেন, বা খুনের প্রক্রিয়ার সাথে কি দুইজনই একইভাবে ইনভলভ ছিলেন, বা ধর্ষণের প্রক্রিয়ার সাথে কি দুইজনের একই সাথে ইনভলভ ছিলেন, বা এই সমস্ত অপরাধের সাথে ইন্টেনশনটা কি দুইজনের একই ধরনের ছিল, এগুলো এভিডেন্সিয়াল বিষয়। এগুলি যিনি সম্মানিত বিচারক, বিজ্ঞ বিচারক, তিনি সেটাকে মেজার করেই রায় দিবেন। বাট ইয়েস, যদি বিষয়টা এরকম হয় যে এটার যে প্রিন্সিপাল অ্যাকিউজড, আমরা যার কথা শুনেছি যে ওই ঘটনার থেকেই সোহেল, তার পার্টিসিপেশনের সাথে তার ওয়াইফের পার্টিসিপেশনটা শুধুমাত্র যদি কিছু কাজে সহায়তার হয়, বা তার যদি আপদ অর্থে এই হত্যাকাণ্ডের সঙ্গে কিংবা এই শিশুটির ধর্ষণের কাজের সাথে ইন্টেনশন জড়িত না থাকে, এবং সেগুলো যদি এভিডেন্সে দুর্বলভাবে এসে থাকে, বা এভিডেন্সে যদি এমনভাবে এসে থাকে যেটাতে বোঝা যায় তার স্ত্রীর পার্টিসিপেশনটা সোহেলের মতো না, তাহলে হয়তো উচ্চ আদালতে তারা আপিল করে সেই ক্ষেত্রে যে আলোচনাটা এসছে, এটার যে সুযোগ নেই আমি বলছি না। অর্থাৎ আমরা কিন্তু পত্রপত্রিকায় বা অন্যান্য সোর্সে তাই শুনেছি যে সোহেলের যে পার্টিসিপেশন, তার স্ত্রীর এই ঘটনার সাথে সংশ্লিষ্টতাগুলো কিন্তু আমরা অত হাইলাইটেড ওয়েতে পাই নাই। এই জন্য হয়তো বা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন মহলে হয়তো বা আলোচনা হচ্ছে যে দুইজনের কি একই সাথে মৃত্যুদণ্ডের আদেশ হতে পারে কিনা। আমি মনে করি যে এভিডেন্সে যেটা এসছে, অর্থাৎ এভিডেন্সে, আপনি জানেন আমাদের ফৌজদারি আইনে বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো ধরনের সংশয় ছাড়া একটা অপরাধ যদি প্রমাণ হয় তাহলে তাকে সর্বোচ্চ সাজার বা তাকে শাস্তি বিধানের আমাদের বন্দোবস্ত রয়েছে। তো আমি মনে করি যে ওই জায়গায় যদি তার সোহেলের ওয়াইফ কোনোভাবে তার সাজা কমানোর মতো বিষয় এভিডেন্সে থাকে, সেটা নিশ্চয়ই উচ্চ আদালতে সেটা বিচারক যিনি থাকবেন বা যারা দ্বৈত বিচারক থাকবেন তারা সেটা বিবেচনা করবেন। যে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শিহাব। এই পর্যায়ে ডক্টর নাসির, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা সাধারণ মানুষ যেটা দেখি যে বা যেটা চিন্তা করি যে আমরা কোনো অপরাধের ঘটনা দেখলেই আমরা কাউকে আদালতের রায় হোক বা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে হোক কাউকে অপরাধী ঘোষণা করার আগেই আমরা নিজেরাই অপরাধী তাকে ঘোষণা করে ফেলি। আসলে এই ধরনের পরিবেশ ইদানিংকালে একটু মনে হয় বেশি হচ্ছে এবং গত কয়েক দশক ধরে এটি বাড়ছে আর কি, চক্রবৃদ্ধি হার। এটি কেন হচ্ছে এবং এটি বন্ধ হওয়ার আসলে উপায়গুলো কি কি? এটা তো অবশ্যই উচিত। এবং আপনার অপরাধী, কখন আমরা একজনকে অপরাধী বলবো? যখন সর্বোচ্চ আদালত রায় দেয় যে সে অপরাধ, মানে তাকে অপরাধী ঘোষণা করা হলো। সর্বোচ্চ আদালতের রায়ের বাইরে আমাদের কিন্তু বলার সুযোগ নেই। আমরা অভিযুক্ত বলতে পারি, সন্দেহভাজন বলতে পারি, কিন্তু অপরাধী বলতে গেলে তাকে অবশ্যই একটা রায়ের পরে বলতে হবে। কিন্তু আমাদের এখানে যুগটা হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি যদি একজনকে ধর্ষক না বলেন, অপরাধ না বলেন, তা আপনার কন্টেন্ট কেউ দেখবে না। আপনি যদি তাকে ওইভাবে না পোর্ট্রেট না করতে পারেন, আপনার পত্রিকা কেউ পড়বে না। তো যত বেশি রসালো কথা বলা যাবে, যত বেশি রসালো শব্দ প্রয়োগ করা যাবে, তত বেশি কাটতে হবে। এইটা হলো আমাদের জন্য একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য এখন মানে কঠোরভাবে আইনের প্রয়োগ করতে হবে। এখন আপনি দেখেন উন্নত বিশ্বের বেশ কয়েকটা, দেশটার নাম ভুলে গেছে, তারা ওই বন্ধ করে দিয়েছে যে এত বছরের নিচে তারা সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ঢুকতে পারবে না,
চায়নাতেও তো করতে খুব পারবে না। restricted। তারপরে আপনার চায়নাতেও। সাইটগুলো করে দেয়, বন্ধ করে দেয়। বিদেশি টিভি গুলাতে কিন্তু এখন অনেক ধরনের মেকানিজম আসছে, প্যারেন্টসরা ইচ্ছা করলে সেগুলোকে লক করে দিতে পারে যে এই চ্যানেল ছাড়া বাচ্চারা এটা দেখতে পাবে না। তো এই ধরনের মেকানিজম তো করেছে, পৃথিবীতে এটা আছে, কিন্তু আমরা সেদিক থেকে মনে হয় অনেক পিছিয়ে আছি এই এবং আমাদের বিষয়গুলো। কি সচেতনতার অভাব আছে বলে আপনি মনে করেন কি? অবশ্যই অবশ্যই, তা না হলে আমরা প্রকাশ্যে কিভাবে একজনকে ধর্ষক বলে ফেলি, একজনকে অপরাধী বলে ফেলি। একটা মাদ্রাসার ছাত্র সে সহিংসতা শিকার হয়েছে বা যৌন নির্যাতন শিকার হয়েছে, আপনি তার ছবিটা হুজুরের ছবির সাথে একসাথে দেখিয়ে দিচ্ছেন। এইটার মতো তো অপরাধ আর কিছু হতে পারে না। এই মাদ্রাসার ওই আমি আজকের আর্টিকেলে লিখেছি, আমি আজকে একটা বাংলা পত্রিকা আমার একটা আর্টিকেল এসেছে, এই বাচ্চাটা কি আর সেই মাদ্রাসায় পড়বে কোনোদিন? আপনি যার ছবিটা এইভাবে সারা দেশে ছড়িয়ে দিলেন, একটা ছোট্ট বাচ্চার ছবি আপনি ছড়িয়ে দিলেন যে সে এইভাবে নির্যাতনের শিকার হয়েছে, ওই বাচ্চাটা কোথায় যাবে এরপরে? তার সহপাঠীরাই তাকে নিয়ে ব্যঙ্গ করবে। ইভেন আমাদের টিচাররাও তো ম্যাচিউরড না। একটা মানে বাচ্চারা বিভিন্নভাবে অ্যাবিউজ হতে পারে, ইভেন প্যারেন্টসের কাছে অ্যাবিউজ হতে পারে। তখন তার যাওয়ার জায়গাটা কোথায়? টিচারের সাথে শেয়ার করে বা তার নিকট আত্মীয়র সাথে শেয়ার করে যে আমি এইভাবে অ্যাবিউজের শিকার হচ্ছি। এখন যার সাথে শেয়ার করছে সে যদি সেই সিক্রেসিটা বজায় না রাখে এবং সেটা ম্যাচিউরড না হয়, আমাদের কয়জন শিক্ষক বলেন এই বিষয়টার উপর প্রশিক্ষণ প্রাপ্ত? এই যে বাচ্চাদের মানসিক যে নির্যাতনটা হয়, পরিবারে হতে পারে, স্কুলে হতে পারে, সহপাঠীদের ইভটিজিং এর শিকার হতে পারে, বডি শেমিং হতে পারে, বিভিন্ন ধরনের ভাবে বাচ্চারা নির্যাতিত হওয়ার সুযোগ আছে। কিন্তু সেটা যে মন খুলে বলবে কখন? যখন টিচারটা তার কাছে বন্ধুর মতো আসবে। আমরা এই যে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী একজন শিক্ষিকাকে গিফট পাঠিয়েছেন, সে বাচ্চাদের সাথে, বাচ্চারা যখন খেলছিল তখন তাকে হাতে তালি দিয়ে উৎসাহ দিচ্ছিল। এইটা হচ্ছে তো আমাদের বেসিক একটা টিচারের কাছ থেকে প্রত্যাশা, কিন্তু আমাদের কয়জন টিচার সেই দিক থেকে চিন্তা করেন? এগুলো আমাদের মনে হয় অনেক সুযোগ এসছে কাজ করার। খালি সিলেবাস চেঞ্জ করব, নকল প্রতিরোধ করব, সার্টিফিকেট সর্বস্ব কোটি কোটি বাচ্চা আমরা সমাজে তৈরি করব, কিন্তু এন্ড অফ দ্য ডে তার মানবিক মূল্যবোধ, তার নিরাপত্তা, তার বড়দের প্রতি শ্রদ্ধা, মা বাবার প্রতি কর্তব্য, এগুলা কিছু শিখবে না। এটা আমাদের জন্য একটা বড় দুর্ভাগ্য বলে আমি মনে করি। জি, একদম পরিষ্কার আপনার বক্তব্য। ব্যারিস্টার সাহেব, আপনার কাছে একেবারেই 2 মিনিটে জানতে চাই যে এই যে আমাদের যে একটা সামাজিক অবক্ষয় ঘটেছে এবং সেই সাথে সাথে যে আমরা যে আইনের প্রতি একটু কম শ্রদ্ধাশীল হচ্ছি বা বিচার ব্যবস্থা নিয়ে যে আমরা একটু আস্থা হারিয়ে ফেলছি, এটি আসলে বৃদ্ধি করতে সরকারের পক্ষ বিপক্ষ কিভাবে কাজ করতে পারে 2 মিনিটে বলবেন। খুবই কনসার্নিং একটা বিষয়। দেখেন, আইনের প্রতি কখন শ্রদ্ধা কমে যায় কিংবা কখন একজন অপরাধী মনে করে কি আমি ম্যানেজ করে নিতে পারবো, ওই যে যেটা বলছিলাম যে আমাদের সমস্ত প্রক্রিয়ার মধ্যে আপনি বিভিন্ন ইনফ্লুয়েন্স কাজ করে যাচ্ছে। প্রসিকিউশন তার রোল প্লে করবে, বায়াসনেস থাকবে না, এবং সেখানে অপরাধকে তিনি টার্গেট করে প্রসিকিউশন তার কাজ চালাবেন। বিচার কাজেও বিচারকেরা অন্য কোনো কিছুকে মাথায় নেবেন না। যে কোনো শর্তে তিনি তার সামনে যে সাক্ষী সাবুত এভিডেন্স, তিনি সেটা দিয়ে তার বিচার বিবেচনা, তার শিক্ষা দীক্ষাকে কাজে লাগিয়ে তিনি সর্বোচ্চ যেটা সব থেকে ভালো ডিসিশন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দরকার সেটা করবেন। এখন আমাদের এই জায়গায় যেই সোশিও ইকোনমিক কিছু ইস্যুজ আছেন, এখানে আমি মনে করি এইখানে আরও যারা বিভিন্ন গ্রুপ ওয়াইজ সাবজেক্টে যারা বিশ্লেষক আছেন তাদের সহযোগিতাও গভর্নমেন্টের নেওয়া দরকার। আপনি এটাকে মানে আইসোলেটেড ওয়েতে শুধুমাত্র এটা করলে হবে না। এখানে মানবিক মূল্যবোধের ঘটনা ঘটেছে। আপনি এই যে একটু আগে আলাপ হচ্ছিল, আপনি সোশ্যাল মিডিয়াটাকে ওপেন করে দিয়েছেন। আমরা এটাকে মনে হয় এক অর্থে গর্ব সহকারে বলি যে এখানে সমস্ত পর্যায়ের মানুষ এখন ইউটিউব দেখতে পারে, ভিডিও দেখতে পারে। কিন্তু ইউটিউবে সব কন্টেন্টস তো মানুষকে সাইকোলজিক্যালি সুস্থ রাখছে না। অনেককে অপরাধ প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে, অনেককে পারভার্টনেসের দিকে নিয়ে যাচ্ছে, অনেককে অসুস্থ মানসিকতা তৈরি করছে। আজকে যে বেকার যুবক তার ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে, আজকে যে নেশা আসক্ত যুবক তাকে আরেকটা অপরাধের দিকে ধাবিত করছে। তাহলে ইটস এ টোটাল প্যাকেজ। আপনি বেকারত্ব কিভাবে রোধ করবেন, আপনি সমাজে মাদক কিভাবে কমাবেন, আপনি যে সুন্দর আলোচনা হচ্ছিল যে শিক্ষা ব্যবস্থায় আমরা যেটা দেখি যে উন্নত বিশ্বে কিন্ডারগার্টেনে বা হাই স্কুল লেভেলে শিক্ষকদের যে র্যাপোর্টটা থাকে স্টুডেন্টদের সাথে, এটা তো বলতেই হয়, কারণ আপনার সবার বাচ্চা স্কুলে পড়ে, আমরা জানি। তো এখানে র্যাপোর্টিং কম, কারণ এখানে কমার্শিয়ালাইজেশন হয়েছে। আপনি আগে যে শিক্ষকের
যেই দায়িত্ববোধের জায়গাটা ছিল সেটা ট্রেনিংয়ের অভাবের কারণে হোক, সেখানে আপনার অর্থনৈতিক টানাপোড়েনের কারণে হোক, সমস্ত বিষয়টির দায়িত্বই তো সরকারের। অর্থাৎ আপনাকে যেমন আপনার এই ছোট বাচ্চাদেরকে মানুষ করে গড়ে তুলবার জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলছেন, সিলেবাস যেমন চেঞ্জ করতে হবে, আপনার মানবিক মানুষ তৈরির জন্য কিন্তু টিচারদের কাছ থেকে সেই এনভায়রনমেন্ট থেকে যাতে সে আসলে সত্যিকার মানুষ হয়ে ওঠার সেই গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা যাতে পায়, সেটাও তো আপনাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমাদেরকেও সচেতন হতে একই হবে। সঙ্গে যেই সমস্ত কারণে অপরাধ প্রবণতা বাড়ছে কিংবা যেই সমস্ত অপরাধ প্রবণতা একটু বেশি দেখা যাচ্ছে, সেগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করা, আজকে সাইবার ইয়ার যুগ, একদম বুঝতে সেগুলোকে পেরেছি কাজে আপনার লাগানো। বক্তব্য, ব্যারিস্টার এবং আমি শিহাব, বলেছি যে আপনাকে অসংখ্য প্রসিকিউশনের ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। করা। Thank you. ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, আপনাকে ধন্যবাদ, এবং ডক্টর মেজর আপনাকে, মেজর নাসির উদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।